সরবরাহ সংকটে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। সরবরাহ বন্ধ থাকায় বিপাকে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ি চালকরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে হয়েছে। আজ ডিপো থেকে তেল পৌঁছালে আবারও স্বাভাবিক হবে কার্যক্রম। সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। যশোরেও ফিলিং স্টেশনগুলোতে চলছে সংকট। সেখান থেকে জ্বালানি তেল পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। যশোরের ৮টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যে পাম্পগুলো আছে, অধিকাংশ পাম্পগুলো বন্ধ হয়ে গেছে। তেল পাম্পটি এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে তেল সংকটে পড়েছেন যশোরের সকল প্রকার যানবাহন এবং যারা মোটরসাইকেল চালান তারা। পেট্রোল চালিত গাড়িগুলো এবং ডিজেল চালিত গাড়িগুলো, সকল গাড়িগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে বসে গেছে। আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যশোরের যে দু একটিতে তেল দিচ্ছেন এমন পাম্পে যে সিরিয়াল দিচ্ছে মোটরসাইকেল, শত শত মোটরসাইকেল গুলো। আমি আপনার মধ্যে দর্শকদের দেখাতে চাই আমি একটা পাম্পে আছি যেখানে কোনো অবস্থায় তেল পাচ্ছে না, না পেয়ে ছুটে আসছেন যেখানে তেল পাচ্ছে সেখানে। এবং যারা তেল নিচ্ছেন এরা জানিয়েছেন যশোরের প্রত্যন্ত অঞ্চলে পাম্পগুলোতে ছুটে যাচ্ছেন এবং যেখানে ৭-৮টি পাম্পে ঘুরে এসে যেখানে খবর পাচ্ছেন তেল পাওয়া যাচ্ছে সেখানে ছুটে আসছেন তেল নেওয়ার জন্য এবং ছুটে এসে দীর্ঘ লাইন বেঁধে দাঁড়িয়ে থেকে তারা তেল নিচ্ছেন এবং প্রচন্ড রোদের ভিতরে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছেন এবং তেল না পেয়ে আবার ফিরে যেতে হচ্ছে, এমনটিও বলেছেন অধিকাংশ মোটরসাইকেল চালকরা। তেল সংকটের দ্রুত সমাধান না হলে যশোরের সকল প্রকার যানবাহন এবং চাকরিজীবীরা ক্ষতির মধ্যে পড়বেন বলে বলেছেন। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যশোরের এই তথ্যটুকু আমাদের ছিল। শরীফুল, আপনাকে ধন্যবাদ। কালো বাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখনও একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে ১ থেকে ১.৫ দিন সময় লাগত। তবে ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল ২ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। টানা ছুটির পর ইট পাথরের ব্যস্ত নগরী ঢাকা আবার তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে ২৬ মার্চ সহ বাড়তি ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফিরছেন। বাড়তি চাহিদার কারণে ঈদে যেসব মাংসের দাম বেড়েছিল তার মধ্যে ব্রয়লার মুরগি ছাড়া সোনালী মুরগি, গরু ও খাসির মাংসের দাম এখনও চড়া রয়েছে। অন্যদিকে বাজারে ঈদের আগের মতোই সয়াবিন তেলের সরবরাহ সংকট রয়ে গেছে। সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের ছুটি শেষ হলেও এখনও রাজধানীর বাজারগুলোতে বেচা কেনা সেভাবে জমেনি। এখনও বেশ কিছু দোকানপাট বন্ধ দেখা গেছে, ক্রেতার সংখ্যাও কম। পদ্মায় বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। সকাল ৮টা থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। চলবে সারাদিন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, একজন ব্যক্তি নিখোঁজ রয়েছে এমন তথ্য মুঠোফোনে নিখোঁজ ব্যক্তির এক স্বজন জানিয়েছেন। তবে তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি, চেষ্টা চলছে। এছাড়াও ইতোমধ্যে দুর্ঘটনার 40 ঘন্টা অতিবাহিত হয়েছে, তাই পল্টন এলাকায় কোনো ব্যক্তির মরদেহ থাকলে তা নদীতে ভেসে উঠবে। এজন্য পদ্মা নদীর বুক চিরে ভিজুয়াল পেট্রোল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিন শেখ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মমিন, বাসডুবির তৃতীয় দিনের উদ্ধার তৎপরতার কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছে সমুদ্র কল্যাণ নামের যে বাস, আসলে এই বাসটি কেড়ে দিয়েছে তাজা এই বাসটি কেড়ে দিয়েছে তরতাজা এই বাসটি তরতাজা 26টি প্রাণ কিন্তু কেড়ে নিয়েছে। আপনারা দেখছেন আমি এই ঘাতক বাসটির সামনে রয়েছি। যদি আমি বলি এই বাসটি রেজিস্ট্রেশন রয়েছে কিনা, বাসের ফিটনেস রয়েছে কিনা, এই বাস নিয়ে কিন্তু নানা কল্পনাজল্প সৃষ্টি হয়েছে। এই বিষয়টি কিন্তু স্থানীয় প্রশাসন সহ এই বাস মালিক সমিতি বা সংশ্লিষ্টরা কিন্তু এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করছে। এই বাসটি কিন্তু তরতাজা এই ছেড়ে দিয়েছে এবং এখনো উদ্ধার অভিযান চলছে। এই উদ্ধার অভিযান কখন নাগাদ শেষ হবে সেই কথাগুলো কিন্তু বলতে পারছেন না ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্টরা। তারা বলছেন যে উদ্ধার অভিযান তারা চালিয়ে যাবেন এবং আপনাদেরকে যদি আমি ভিডিওর মাধ্যমে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘাতক বাসটি, যে বাসটি এই পদ্মা নদীতে পড়ে এবং পড়ে কিন্তু একেবারে পদ্মা নদীতে পড়ে গিয়েছিলেন এবং খাড়াখাড়ি ভাবে কিন্তু তিনি এই বাসটি কিন্তু পড়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই বাসটির সিট, একটা সিটও কিন্তু নেই। এই বাসটির মধ্যে কিন্তু আটকা ছিল নারী, পুরুষ, শিশু সহ কয়েকজন মরদেহ কিন্তু এই বাসটির মধ্য থেকে কিন্তু উদ্ধার করেছিলেন ডুবুরি দল। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই বাস এখন এই দৌলতদিয়া বাস টার্মিনালে রয়েছে। বাসটিতে কোনো সিট নেই বা ভাঙাচোরা। এই বাসটি উদ্ধার করে এখানে রাখা হয়েছে। এই বাসটির নিয়ে কিন্তু এখন সারা দেশে আলোচনা এবং সমালোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং আমরা জেনেছি যে এই বাসকে কেন্দ্র করে এই বাসের রেজিস্ট্রেশন বা ফিটনেস বা ড্রাইভারের যিনি চালক ছিলেন তার ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা সেটি নিয়ে কিন্তু স্থানীয় প্রশাসন কিন্তু কাজ করছেন। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, বাসডুবির ঘটনার তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রমের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মমিন শেখ।